হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের পর্ষদের গণিতের তৃতীয় সেট মানে 381 নম্বর পেজের সমস্ত 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো সমাধান করাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবে এবিটি এর ইতিহাস ভূগোলের 1 নম্বর 2 নম্বরগুলো, বিশেষ করে 2 নম্বর যেগুলো তোমাদের খুব সমস্যা, তার উত্তর কিন্তু সুন্দর করে প্রস্তুত করে দেওয়া আছে। তোমরা 15 থেকে 20টা সেট করবে, তাতে কিন্তু শর্ট প্রশ্নে প্রায় 40 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা দেখো, একদম প্রথম প্রশ্ন, আসল ইস্টু 1 বছরের সুদাসল সমান 20:21 দিয়েছে। তাহলে কি ধরতে পারি যে আসল 20x আর সুদাসল 21x, তাহলে ওখান থেকে সুদ পেয়ে যাব। দেখো তাহলে ধরি কি লিখবো, আসল সমান 20x টাকা, এভাবে ধরা যায়। ওকে, অনুপাত থাকলে এভাবে ধরা যায়। আর সুদাসল সমান কত, 21x টাকা। তাহলে সুদাসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই, শুধু সুদটা পড়ে থাকবে। তাহলে অতএব সুদ সমান কত হবে, সুদাসল মাইনাস আসল। তাহলে সুদটা কত দাঁড়ালো, এক্স। আচ্ছা, সুদের সূত্র কি, পি টি আর বাই 100। পিটা কত, এইটা মানে আসল 20x, টিটা কত 1 বছর বলেছে, আরটা বার করতে হবে বাই 100 সমান কত আছে, এক্স এ পাস। আচ্ছা 20 5 100, এক্স এক্স কাটা গেল, তাহলে আর সমান কত হবে, 5টা সেদিকে গেলে তাহলে কী হবে, আর সমান 5%। এটা তোমাদের দেখবে অপশান সিতে আছে। ওকে, দেখো তার পরের প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রফল প্রপোর্শনাল ভূমি ইন্টু উচ্চতা। বলছে ভূমি ও উচ্চতা উভয়ই পরিবর্তনশীল। বলছে এটি কি প্রকার ভেদ। দেখো এটা কিন্তু যৌগিক ভেদ। তোমরা যৌগিক ভেদের উপপাদ্যটাও ভেদ চ্যাপ্টারে গিয়ে দেখবে, এই যৌগিক ভেদের উপপাদ্যটাও মুখস্থ করে নেবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। যাই হোক, এটা কীভাবে হচ্ছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো তাহলে এর উত্তরটা কোনটা হবে, সি হবে। ওকে, সি যৌগিক ভেদ হবে। তোমরা যখন পরীক্ষায় উত্তরগুলো লিখবে না, এরকম দাগ নম্বর দিয়ে যেটা উত্তর হবে শুধু সেই উত্তরটা লিখলে হবে। হলো, শর্ট প্রশ্নের জন্য এত করে দেখাতে হবে না। ক্লিয়ার? 2 নম্বর থেকে মোটামুটি করে দেখাতে হবে। এবারে যেটা মুখে মুখে করতে পারছো না সেটা তোমাকে তো করতে হবে, তবে শর্টে করলে চলবে। আচ্ছা দেখো, ধরো এক্স প্রপোর্শনাল ওয়াই, আবার ধরো এক্স প্রপোর্শনাল জেড। যৌগিক ভেদটা কি না, এই দুপাশে দুটো একই আছে, এটা থেকে যাবে, প্রপোর্শনাল এই দুটো গুণ হয়ে যাবে ওয়াই জেড। ক্লিয়ার? তার মানে দেখো এই দুটো আলাদা, তাই না? যেটা তোমরা প্রশ্নেও দেখলে, দেখো প্রশ্নেও যেটা দেখলে, দেখো এই যে ভূমি আর উচ্চতা দুটো আলাদা গুণ অবস্থায় আছে, তাই না? তো এই আইডিয়া থেকে মোটামুটি এটাকে তোমরা ধরে নিতে পারো যে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যৌগিক ভেদ হবে। ওকে, তারপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলছে না, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্তত্রয়ের মানে 3টি বৃত্ত আর কি, বৃত্তত্রয়ের কেন্দ্র সরল রেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোন 3টির মান কত হবে। আচ্ছা তাহলে প্রথমে যেটা বলছে যে 3টি বৃত্ত, তাহলে একটা বৃত্ত, দুটো বৃত্ত আর 3টে বৃত্ত। দেখো কেন্দ্র এটা দিলাম। তাহলে আমি নাম দিলাম এ বি, এর কেন্দ্রের নাম দিলাম সি। এই 3টে যোগ করতে বলছে, যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম। আচ্ছা এটা তো হচ্ছে ব্যাসার্ধ, মানে এটাও ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, এটাও আর এখান থেকে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর এখান থেকে এটাও ব্যাসার্ধ। তাহলে এ বি সমান কী হবে, আর 2 আর হবে। তাহলে বি সি সমান কী হবে, সেই আর যোগ করলে 2 আর হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি সমান বি সি সমান সি এ সমান এটা কত, 2 আর। ওকে, তাহলে এবারে আমরা কি করব। আচ্ছা তাহলে এই যে ত্রিভুজ গঠন হচ্ছে, এই 3টে বাহুই তো সমান, তাহলে 3টে বাহু সমান হলে তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ।
ওকে, আবার সমবাহু ত্রিভুজের কোণগুলো কি হয়, প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়, তাই না? অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত হয়, 60 ডিগ্রি। তাহলে এর উত্তরটা দেখবে, তিনটে কোণ, তাহলে ত্রিভুজের তিনটে কোণ 60 60 60, এটা হবে বি। এর অপশানটা উত্তর হবে কোনটা, বি। তারপরের প্রশ্নে যাচ্ছি, দেখো যেটা আছে এই যে 4 নম্বর, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 ও 10, স্তম্ভের উচ্চতা কত দিয়েছে। আচ্ছা, তাহলে কি বলেছেন না, একটি স্তম্ভ, এই একটা স্তম্ভ হলো, তাহলে আরেকটা কি বলছে, উলম্ব লাঠি, লম্বা উলম্ব লাঠি। আচ্ছা, এই বড় স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য তাহলে এইটা হবে, আর এই ছোটো স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এত দূর হবে। ওকে, আমি যোগ করে দিচ্ছি, হাতেই করছি। ওকে, আমি এই স্তম্ভটার নাম ধরলাম এ বি, আর এই লাঠিটা হচ্ছে সিডি, এটাই। আচ্ছা, এইটা কত দেওয়া আছে, এইটা হচ্ছে 20, এই অংশটা দেওয়া আছে কত, 10, আর এইটা কত দেওয়া আছে, এটা 50। দেখো বলছে কিন্তু এই স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য বি, তাহলে এটা পুরোটা 50, আর ছোট স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ডি, তাহলে এটা 10, আর এটা জানি না, এটা হচ্ছে এক্স। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি এ বি এর ছায়ার দৈর্ঘ্য, তোমরা কিন্তু 1 নম্বর পড়লে অত ডিটেলস কিছু করবে না, যদি এই প্রশ্নগুলো কোনো কারণে 2 নম্বর আসে তখন একটু ডিটেলস লিখবে, হলো। ছায়ার দৈর্ঘ্য 1 নম্বর মুখে মুখে করলেই হবে, শুধু উত্তরটা লিখে দিলে মাস্টার ফুল নম্বর দেবে, এটাই রুলস আছে। ওকে, এ বি এর ছায়ার দৈর্ঘ্য, তাহলে বি এটা কত, 50 মিটার, আবার সি ডি এর ছায়ার দৈর্ঘ্য কত, ডি, ডি কত, 10, হলো। আচ্ছা, এবারে আমি কি করব, এই যে বড় ত্রিভুজটার এই ত্রিভুজটা, এটা সদৃশ্য দেখাবো, হলো। সদৃশ্য দেখাতে হলে যে কোনো দুটো কন্ডিশন প্রমাণ করাতে হয়। আচ্ছা, আমি তাহলে কী লিখব, ত্রিভুজ এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি ও ত্রিভুজ সিডিই এর দুটো দেখাতে হয়। আচ্ছা, তাহলে দেখো এরও এই কোণটা আর এই কোণটা কিন্তু, এরও এটা 90 ডিগ্রি, এরও এটা 90 ডিগ্রি, তাহলে কোণ বি সমান কোণ, মানে এই ত্রিভুজটার এই কোণটা আর এই ত্রিভুজটা এই কোণটা, কোণ ডি। আবার আমরা লিখতে পারি এ বি ই, কোণ এ বি সমান কোণ সিডি। ওকে, তাহলে আমরা কী লিখব, অতএব ত্রিভুজ দুটি সদৃশ, ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ সিডি সদৃশ, হলো। তাহলে আমরা কি লিখতে পারি, সদৃশ হলে আমরা কি লিখতে পারি, এইটার লম্ব বাই ভূমি আবার এইটার লম্ব বাই ভূমি ইকুয়াল হবে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এ বি ই ত্রিভুজের লম্ব বাই ভূমি এ বি বাই বি সমান এই ত্রিভুজটারও লম্ব বাই ভূমি সিডি বাই ডি। ওকে, এর মানগুলো আছে দেখো, এ বির মান এক্স, আচ্ছা বির মান দেখো 50, সিডির মান কত 20, ডির মান দেখো 10। তাহলে বা কি করতে পারি, এটা কোনাকুনি গুণ করে দেবো, বা শুধু এক্স সমান যদি লিখি, এক্স সমান এটা ভাগ ছিল এদিকে এলে গুণ হবে, তাহলে কী লিখব, 20/10 গুণিতক 50, 0 0 কাটা গেল, 20 5 100 মিটার। ওকে, তাহলে প্রশ্নে যেটা চেয়েছে উত্তর দেখো তোমাদের এটা ডি হবে। ঠিক আছে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো ভিত দাগে দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে, তাহলে ঘনকের দুটি ঘনকের কিন্তু, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউ, মানে এটা হচ্ছে বাহু,
তাহলে A1Q বাই A1Q সমান 1/27। এবারে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 6A², তার মানে কি 6A1² বাই 6A2² বার করতে হবে ওটা। আচ্ছা তাহলে প্রশ্নে যেটা দিয়েছে দেখো, তাহলে A1Q বাই A2Q সমান কত হবে 1/27, তাই না? আমি তাহলে এটাকে কেমন করে লিখতে পারি যে A1/A2 হোল কিউ লিখতে পারি। এটাকে কি লিখতে পারি 1/3 এর হোল কিউ লিখতে পারি। পাওয়ারগুলো একই হলে উড়ে যায়, তাহলে কি লিখতে পারি এটাকে A1/A2 সমান 1/3 হলো। এবারে বলছে কি ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে লিখি অতএব ঘনক দুটি দুবার হয়ে গেছে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে 6A1² বাই 6A2², 6 কাটলো, তো এটাকে আমি কি লিখতে পারি A1/A2 এর হোল স্কোয়ার নাকি। এবার A1/A2 মান তো জানি 1/3, তাহলে 1/3 বসিয়ে দিলাম, তাহলে কী হবে 1/9 সমান কী হবে 1:9। ওকে, এটা উত্তর আছে দেখবে সিতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন, তোমাদের শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন, 18 দিন হলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা। আচ্ছা মানে মধ্যমা বার করতে হবে। এগুলো সবসময় মাথায় রাখবে, আগে কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে। হলো, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা কিন্তু ঊর্ধ্বক্রমে সাজানো নেই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কত হবে তাহলে 10, 16, 18, 18 দুবার আছে 20, 21, 22, 25। মধ্যমা তোমরা সরাসরি যুগ্ম অযুগ্ম দিয়েও করতে পারো, নাহলে এভাবে সরাসরি করতে পারো, এই কাটা এই কাটা এই কাটা এই কাটা, তাহলে অতএব মধ্যমা তাহলে কী হবে 18 প্লাস 20/2। ওকে, 38/2 সমান 19। এটা দেখো তোমাদের অপশান এতে আছে। শর্ট প্রশ্নের জন্য এভাবে তাড়াতাড়ি করবো। ওকে, দেখো 2 দাগের একদম প্রথম প্রশ্ন, কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় গুণফল 1 হবে, বীজদ্বয় পরস্পরের ড্যাশ হবে, এটা কিন্তু অনন্যক হবে, তাই না? এটা তাহলে অনন্যক হবে। ওকে, ক্লিয়ার? অনন্যক বানানটা ঠিকঠাক লিখবে। আচ্ছা অনন্যক, দেখো ধরো আমি একটা বীজ অনন্যক হলে কী হয়, একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ হবে 1/α, তাহলে কি তখন তাহলে বীজদ্বয়ের গুণফলটা তাহলে কত হবে, তাহলে আলফা গুণিত 1/α। দেখো তাহলে অনন্যক হলে বীজ দুটো যদি অনন্যক হয় তখন তাদের গুণফল কী হচ্ছে, এই 1 হচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তার পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নটা যেটা আছে, তার পরের প্রশ্ন দেখো, বলছে সময় আর মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের সম্পর্ক এটা কিন্তু ব্যস্ত হবে। তোমরা কিন্তু বিশেষ ভালো করে ভাববে যে সময় আর মোট সুদ কিন্তু অপরিবর্তিত থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। ধরো তুমি 100 টাকার 1 বছরের সুদ তুমি ধরো 5 টাকা পাও, এবারে বলছে সুদটা হচ্ছে একই থাকবে, বছরটাও একই থাকবে। তাহলে আমি যদি আসল যদি বাড়াই তাহলে কি সুদের হার কি হবে, ওই একই সুদটা তো আমি পাবো, তার মানে কি সুদের হার নিশ্চয়ই কম হবে, তাই না? বিষয়টা ভাববে, তাহলে বুঝতে পারবে। তাহলে এটা হবে ব্যস্ত। ওকে, তারপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়। দুটি বিন্দুতে ছেদ করলে বলছে, তো যে কোনো একটি সরলরেখা ধরো একটি বৃত্তকে, ধরো এই একটা বৃত্ত নাকি,
এই বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে। ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু হলো, দুটি বিন্দুকে ছেদ করলে তাহলে এরকম যাবে। তাহলে এই সরলরেখাটাকে কি বলে? একে বলবে ছেদক। ওকে, একে বলবে ছেদক। আচ্ছা, শূন্যস্থানে যেগুলো বসাবে আমি তাদেরকে বক্স করে দিচ্ছি, হলো, আমাদের বুঝতে সুবিধা হবে। এই বক্সগুলোই অ্যাকচুয়ালি শুধু শূন্যস্থানে বসবে, হলো। তার পরের প্রশ্নটা দেখো, আমরা আইভির দাগে যাচ্ছি। তারপরে দেখো এই যে আইভির দাগের এইটার মান বার করতে বলছে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এটা তাহলে আমরা যদি পূরক কোণের মাধ্যমে যদি করি, দেখো দেখো আমরা sin 1কে কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, তাই না? দেখো এটাকে বিয়োগ করছি 1 হচ্ছে। আচ্ছা, নিচেরটাকে একই রেখে দিচ্ছি, cos 89 ডিগ্রি প্লাস এটাও cosটাকে cos 89 রেখে দিচ্ছি। এটাকে সেই একইভাবে sin 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। ওকে, তাহলে সমান এটাকে sin 90 ডিগ্রি মাইনাস থিটা কি cos থিটা হয় পূরক কোণের সূত্র অনুযায়ী। cos থিটা, থিটাটা কত? 89 এখানে, আর নিচে তো cos 89 আছে। এটা তো উপরে cos 89, এটাও সেই sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। এটা কাটবে, এটা কাটবে, তাহলে কি এটা 1 + 1 তাহলে 2 হবে, তাই না? তাহলে 1 + 1 = 2। তাহলে এখানে শূন্যস্থানে তোমরা এই 2টা বসাবে। ওকে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। ওকে, এই এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটির নাম হলো কিন্তু শঙ্কু। তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। আচ্ছা, এটা তবু আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা তাহলে কি হবে? শঙ্কু হবে। ওকে, ওকে, ধরো আমি একটা এবিসি সমকোণী ত্রিভুজ, তো এই ধরো এবিসি সমকোণী ত্রিভুজ, এ বি সি। এই যে এ বি বাহুটাকে হলো, এই এ বি বাহুকে অক্ষ করে, এ বি বাহুকে যখন অক্ষ করে যখন এ করবে, এরকম একটা কিন্তু এ হবে, হলো, এরকম করে একটা শঙ্কু উৎপন্ন হবে। পূর্ণ আবর্তনের ফলে শঙ্কু উৎপন্ন হবে। ওকে, তার পরের প্রশ্নটা দেখো, 2 দাগের একদম শেষ প্রশ্ন। বলছে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের সংখ্যাগুরু মান বলে। হলো, ওই তথ্যের কি বলে? সংখ্যাগুরু মান। ওকে, এবারে আমরা 3 দাগে যাব। দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার। এটা সত্য মিথ্যা? এটা একদম ভুল। অংশীদারি ব্যবসায় কম করে 2 জন লোক হলে হলো, অংশীদার আর কি, সোজা কথা, আর 2 জন হলেই হবে। তাহলে এটা কি? মিথ্যা। তারপর দ্বিতীয় প্রশ্নটা কি আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ারের যৌগিক অনুপাত বলছে 1:1 হবে। আচ্ছা, আমি তাহলে দ্বিতীয়টা করবো, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কিভাবে বার করতে হয়। দেখো আমি লিখছি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত সমান আমরা কি লিখতে পারি? না, পূর্ব পদগুলির গুণফল ইস টু উত্তর পদগুলির গুণফল। ওকে, দেখো তাহলে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করার নিয়ম কি? পূর্ব পদগুলো মানে প্রথমে যেগুলো আছে তাদের গুণফল ইস টু উত্তর পদগুলো মানে পরের পদগুলো। দেখো এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে, দেখো এর এই যে পূর্বপদ কোনটা, মানে এইটা গুণিতক এইটা গুণিতক এইটা, হলো এটা পূর্বপদ, আর উত্তর পদ মানে পরেরটা, এইটা গুণিতক এইটা কিন্তু গুণিতক এইটা। তাহলে আমরা কি লিখব? তাহলে এ বি গুণিতক বিসি, এ বি গুণিতক বিসি গুণিতক সি এ ইস টু সি স্কোয়ার গুণিতক এ স্কোয়ার গুণিতক বি স্কোয়ার। এটা দেখো সরি,
আচ্ছা, এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার। এটাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, উভয় পাশে একই কেটে যাবে, তাহলে 1:1। তাহলে এটা কি হবে, সত্য, তাই তো? প্রশ্নে 1:1 বলেছে, তাহলে এটা সত্য। তারপরেরটা দেখো, দেখে বোঝা যাচ্ছে যে সাইন থিটা পুরোটার কিউ সমান এইরকম সাইনের উপরে কিউ আবার থিটার উপরে কিউ, এরকম কোনোদিন এ ভূবিশ্বে লেখা যায় না। ওকে, এই যে এটা যে লিখে যে প্রশ্নে যে সাইন থিটা হোল কিউ, এইটাকে লিখেছে সাইন কিউ থিটা কিউ, হলো, এটা একদম 100% মিথ্যা, বুঝতে পারছো তো? যদি এই রকম থাকে, সাইন থিটার হোল কিউকে এভাবে লেখা যায় যে সাইন কিউ থিটা। ক্লিয়ার? দেখো, তো আবার বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক, কখনই পূরক হয় না। এটা একটা উপপাদ্য আছে তোমাদের এই বছর ইম্পর্টেন্ট, এটা সম্পূরক। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এটাও মিথ্যা। ওকে, তারপরের প্রশ্ন দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলছে 2:3 হবে। দেখো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি? এটা 2 পাই r1 স্কোয়ার বাই 2 পাই r2 স্কোয়ার, এইটা দিয়েছে কত, 4/9। দেখো, আমরা পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, 4 পাই r স্কোয়ার। তাহলে অর্ধগোলক যেহেতু, তাহলে এর অর্ধেক হবে, তাই না? তা এর অর্ধেক, একে 2 দিয়ে ভাগ করলে এইটা হবে। আচ্ছা, এখানে 2 কাটলো, পাই কাটলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, r1/r2 এর হোল স্কোয়ার সমান, একে কি লিখতে পারি, 2/3 এর হোল স্কোয়ার লিখতে পারি, পাওয়ারগুলো একই হলে উড়ে যায়। তাহলে r1/r2 সমান 2/3। তাহলে এটা কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাই না? তাহলে অতএব r1:r2 সমান 2:3। এটাই তো বইতে দিয়েছে, তার মানে এটা সত্য। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, ভিআই দাগে 3-এর শেষ প্রশ্ন, শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। এটা কিন্তু সত্য। তোমরা বইয়ের দেখো, এই যে 334 পেজে দেখবে, দেখো এই যে তুলনামূলকভাবে আরও সহজে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতিকে বলে কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি। ওকে, তাহলে ভিআই দাগেরটা কী হবে, সত্য হবে। হলো, তোমরা বইতে 334 পেজ দেখবে, লিখে দিলাম। এবারে 4-এর দাগে 2 নম্বরের প্রশ্নগুলো যাব। দেখো, 4-এর দাগের একদম প্রথম প্রশ্নটা বলছে 3 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের সমূল চক্রবৃদ্ধি। এই যে 3 মাস অন্তরের যে সূত্রটা তোমাদের আছে, সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি বলো দেখি। দেখো, এই যে 9 মাসের সমূল চক্রবৃদ্ধি বার করতে বলছে, তো কত, 3 মাস অন্তর। এই সূত্রটা হচ্ছে p×1 + r/100 r/4, হলো r/4/100 হোল টু দি পাওয়ার 4n, হলো। এই যে 3 মাস অন্তর হলে r/4/4n হয়, আর 6 মাস অন্তর হলে r/2/2n হয়। এটা মনে রেখে দেবে, হলো। এখানে পিটা কি, পিটা হচ্ছে আসল, হলো, আর এনটা হচ্ছে বছর, হলো, আর আরটা হচ্ছে তোমার সুদের হার, হলো। তাহলে এখানে পিটা তাহলে কত দিয়েছে, পিটা হচ্ছে 10,000, 1 + r/4/100, তাহলে কী হবে, r/400 হবে,
তো 4 ইন্টু এনটা কী বলেছি বছর, এখানে বছরটা দেয়নি, তাহলে মাস দিয়েছে, তাই তো মাসকে বছর করতে হলে কি 12 দিয়ে ভাগ করতে হবে, তাই তাহলে 9/12। ক্লিয়ার? ব্যাপারটা কিন্তু বুঝবে, খুব বোঝার আছে। দেখো 4 3 12 কেটে দিলাম, 3 3 9, তাহলে 2000। আচ্ছা, আর এটা পার্সেন্টেজটা তো দিয়েছিল, এটা আর এর জায়গায় আমি 8 বসিয়ে দিচ্ছি, হলো। তাহলে এখানে 400 + 8 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা কী দেবো, 408 408/400 কিউ, তো তাহলে 3 বার গুণ হবে, 408/400, 408/400। ওকে, দেখো এখানে আমরা এই 4টে শূন্য আছে, এখানেও নিচে 4টে শূন্য কাটলাম, হলো। এখানে 4 আছে, 4 1 4 0 4 2 8, এটাকে আমরা কাটলাম 4 1 4 0 4 2 8। আচ্ছা, এবারে এটা তো এও 4 কাটবে, 4 1 4 0 4 1 4 0 4 2 8। ওকে, আবার এটা 2তে কাটবে, 4 2 8, না 2তে কাটবে, যে 2 5 10 0 2 5 10 2 1 2, আবার 2তে কাটবে 25 2 5 10 2 1 2। ওকে, আর কাটবে না আপাতত, তাহলে ওপরগুলো গুণ করে দিতে হবে, 102 51 আর 51, এই 3টে গুণ করব। ওকে, তাহলে এটা গুণ করলে হচ্ছে 26,500 265,302/25। ওকে, এটাকে ভাগ করলে হবে, দেখো 10,612.08 টাকা। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু, এই গুণগুলো খুব সাবধানে করবে, নাহলে কিন্তু সময়ও যাবে আর ভুল হয়ে গেলে টাইম যাবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, একটি ব্যবসায় প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত দিয়েছে, আর প্রতিম আর পুষ্করের অনুপাত দিয়েছে। বলছে ব্যবসায় মোট লাভ 8,200 টাকা হলে পুষ্করের লাভ্যাংশ কত? তোমরা কি করবে, এই প্রীতমকে আর প্রতিমকে বি ধরবে, তাহলে A/B সমান কত, 5:4। আর প্রতিম আর একে দেখো, প্রতিম তো বি ধরলাম, তাহলে B/C, পুষ্করকে সি ধরবে, তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে B/C ওরা দিয়েছে 6:7। দেখো আমি ধরে নিয়েছি প্রীতম এ, প্রতিম বি আর পুষ্কর সি, তাহলে অতএব কী লিখতে পারি, অতএব A/B সমান, তাহলে 5:4 প্রশ্নে দিয়েছে। ওকে, তাহলে B/C সমান কত দিয়েছে, 6:7। ওকে, দেখো এবারে আমি কি করব, A/B/C বার করার জন্য কি করব, দেখো এইটাকে এদের সঙ্গে গুণ করব, আবার এইটাকে এদের সঙ্গে গুণ করব, তাহলে 6টাকে এদের সঙ্গে গুণ করছি, দেখো 5 × 6:4 × 6, আবার এইটাকে এদের সঙ্গে গুণ করব, তাহলে 6:4 7 × 4, এটা সমান কত হলো, 5 6 30, 30 × 6 4 24, এটা কত, 6 4 24 7 4 কত, 28। দেখো তাহলে এ আর বি আর সি, দেখো বিটা সমান হয়ে গেছে, তাহলে অতএব A/B/C সমান কত হবে, 30:24:28। ওকে, এটা দেখো সবাই 2 কাটবে, 2 15, 2 12 আর 2 14, তাহলে A/B/C এইটা। ওকে, এবারে বলছে পুষ্করের লাভ্যাংশ বার করতে বলছে। ওকে, তাহলে পুষ্করের লাভ্যাংশ,
পুষ্করের লভ্যাংশটা কত, তাহলে মোট লাভ হয়েছিল 8,200 ইন্টু পুষ্কর কোনটা শেষেরটা সি মানে এইটা, মানে 14/, এদের যোগফল, এদের যোগফল 41, 42 না 41 হচ্ছে এদের, হলো তো 41, 2 82, দুটো শূন্য, তাহলে কত 14 2 2800, ওকে 2800 টাকা। তোমাদের বলি যদি না বুঝতে পারো ভিডিওগুলোকে একটু বারবার দেখবে, আশা করি 100% নিশ্চিত তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর সবাই একটু ফেয়ার খাতা তৈরি করবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস ভূগোলের এবং অঙ্কের বেশ কিছু সেট কিন্তু সুন্দর করে এভাবে বোঝানো আছে। আর ইতিহাস ভূগোলের 1 নম্বর 2 নম্বর, বিশেষ করে 2 নম্বর তোমাদের খুব অসুবিধা, ওগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। চলো তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন, এই একটা সমীকরণ সমান 0, এই একটা সমীকরণ সমান 0, এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 দিয়েছে, কিউ এর মান বার করতে বলছে। দেখো সাধারণ বীজ 2 দিয়েছে, মানে এই 2টা তোমরা এই 1 নম্বর সমীকরণে x এর জায়গায় যদি বসিয়ে দাও, এখানে বসালে তাহলে কি এখান থেকে শুধু b এর মানটা হচ্ছে বেরিয়ে যাবে। তারপরে এই b এর জায়গায় b এর মানটা হচ্ছে বসাবো, আর x তো এই বীজ তো দিয়ে দিয়েছে 2 বসিয়ে দেবে, তাহলে বি এর মানটা বসিয়ে দেবে, এক্স এর মানটা হচ্ছে বসাবে, তাহলে কিউ এর মানটা পাওয়া যাবে। দেখো আমি যে প্রথম সমীকরণটা তুলে নিয়েছি, 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। আচ্ছা এখানে যেহেতু সাধারণ বীজ 2 বলেছে, তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে 2² প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0, ওকে। তাহলে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে 12 4 কত 16, তাহলে 2b ইকুয়াল টু 16টা এদিকে এলে কি -16 হবে, তাহলে বি ইকুয়াল টু কত হবে, দেখো তাহলে 2b সমান -16, তাহলে বি ইকুয়াল টু -16/2 মানে 8, বি ইকুয়াল টু -8 হবে। এবার এই 2 নম্বর সমীকরণে তাহলে এক্স এর মানটা তো আমরা জানি, আর বির মানটাও পেয়ে গেছি, ওকে। তাহলে এখানে আমরা তাহলে এক্স এর মান, এক্সের জায়গায় বীজটা বসাবো, 2 তো বলেছে সাধারণ বীজ, তাহলে প্লাস বির মানটা দেখো -8 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে 4 প্লাস মাইনাসে -8x প্লাস কিউ ইকুয়াল টু 0, এই সরি এটা তো এক্সের তো 2 আমরা জানি, তাই না, তাহলে এটা 6 হলো, একটু বুঝে নেবে। আচ্ছা তাহলে কিউর মান কত হবে, 16টা সেদিকে গেলে কী হবে, 16 - 4 সমান কত হবে 12, তাই তো। তাহলে বলছে কিউ এর মান, তাহলে অতএব নির্ণেয় কিউ এর মান কত হবে 12, অতএবটা লিখবে 2 নম্বরের প্রশ্নগুলো, ওকে। তোমাদের বুঝতে অসুবিধা হলে দেখো কারেকশান করে দিয়েছি এটাকে, ওকে। এই যে 16টাকে পরিষ্কার করে লিখে দিয়েছি, 4 - 16 প্লাস কিউ, ওকে। তাহলে কিউ সমান 16টা সেদিকে গেলে প্লাস হবে, 4টা এদিকে গেলে মাইনাস হবে, তাহলে কিউ এর মান 12, ওকে। দেখো তারপরে আইবির দাগে দিয়েছি দুটি ধনাত্মক সংখ্যা, এইটা আর এইটা এর মধ্য সমানুপাতি নির্ণয় করেছে, তাহলে কি এর মধ্য সমানুপাতিটি এক্স ধরে নেব। দেখো আমি লিখেছি ধরি মধ্য সমানুপাতিটি এক্স, ওকে। আচ্ছা মধ্য সমানুপাতি কার তাহলে কি দাঁড়ালো, তাহলে xy², তারপরে এক্স, তারপরে xz², তাহলে এটাকে কেমনভাবে লেখা যায় বলো দেখি, তাহলে অতএব এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, হলো এভাবে লেখা যায়। তাহলে xy² বাই মধ্য সমানুপাতি, এখানে প্রশ্নে যেটা তোমাদের, আচ্ছা মধ্য সমানুপাতি এখানে প্রশ্নে যেহেতু এক্স আছে, তাহলে এক্স তো ধরা যাবে না, ক্লিয়ার, প্রশ্নে তো এক্স আছে, তাহলে এক্স কিন্তু প্রশ্নে যেটা থাকবে সেটা কখনোই ধরবে না, মানে যেটাকে ধরবে দেখে নেবে সেই চলরাশিটা অঙ্কে আছে কিনা। তাহলে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা সমান, তাহলে পি বাই xz², তাহলে পি গুণ করলে কী হবে, p² সমান x² আর
ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে পি সমান কী হবে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে সমান কী হবে এক্স ওয়াই জেড, তাই তো। তাহলে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি কী হবে এক্স ওয়াই জেড, এইটা। তারপরের পাশটি যাচ্ছে, দেখো ভির দাগে এ ও বি বৃত্তের একটি ব্যাস বলেছে, ওকে, এবং সি বৃত্তের উপরিস্থ একটি বিন্দু হলো। ও এ বির ও বি সির মান দেওয়া আছে, ও সি এর মান কত। আচ্ছা, আগে আমি এ ও বি একটা ব্যাস আঁকি। ধরো আমি একটা এই বৃত্ত একটা আঁকলাম, হলো, তো এটা ও, তাহলে এ ও বি হলো, এই একটা এ ও বি ব্যাস। আচ্ছা, উপরিস্থ একটা বিন্দু ধরো আমি সি নিলাম, ক্লিয়ার। এবারে তোমাদের প্রশ্নে যেটা দিয়েছে কি না ও বি সি 60 ডিগ্রি, ও বি সি 60 ডিগ্রি, ওকে, তাহলে এইটাকে আমাকে যোগ করতে হবে। ও বি সি এইটা কিন্তু 60 ডিগ্রি বলে দিয়েছে, ওকে। আর তারপরে যেটা দিয়েছে ও সি এর মান কত বলছে, ও সি এ, তাহলে এটাকে যোগ করতে হবে। ও সি এ মানে এটাকে যোগ করতে, ও সি এর মান কত, তাহলে বার করতে হবে কত, কোনটা ও সি এ সমান কত, হলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি ও বি আর ও সি এটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, ও সি সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান লিখতে পারি। তাহলে আমরা কি জানি যে এই দুটো বাহু, যে দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এটা যদি 60 হয় এটাও 60 হবে। তাহলে কি লিখতে পারি যে অতএব ও সি বি এই কোণটা সমান এই কোণটা সমান ও বি সি, ওকে। আবার যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এইটা এ সি বি, এটা তো আমরা শিখেছি 90 ডিগ্রি, তা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সমকোণ, তাহলে অতএব কি লিখতে পারি এ সি বি সমান 90 ডিগ্রি, কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। এবারে এটাও 60 এটাও 60 আমরা জেনে গেছি, হলো, এটাও 60 ডিগ্রি। এইটা তো 90 ডিগ্রি বলছে, পুরোটা যদি 90 হয় 90 থেকে 60 বাদ দিলে তো এইটা পেয়ে যাব। এইটা তো বার করতে বলছে, এসি ওটা বার করতে বলছে, ওকে। তাহলে অতএব ও সি এ সমান আমরা কি লিখব, এ সি বি মাইনাস তাহলে ও সি বি, ওকে, কোন ও সি, তাহলে এটা কত 90 ডিগ্রি, এটা পুরোটা তো অর্ধবৃত্ত তো কোন 90 ডিগ্রি, মাইনাস এটা হচ্ছে এটা ও সি বি এটা তো 60 ডিগ্রি, তাহলে সমান 30 ডিগ্রি উত্তর। তারপরের প্রশ্নে যাচ্ছি, দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, একটা বৃত্ত আঁকবে, তার ব্যাসার্ধ 5, ওকে। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটা বিন্দু আছে, হলো। এবারে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকীয় দৈর্ঘ্য পি কিউ আর পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, একটা বৃত্ত আঁকো, ওকে, এই একটা বৃত্ত আমরা কিন্তু আঁকলাম, এই বৃত্তের কেন্দ্র এটাও, আর এর থেকে 13 সেমি দূরে একটা বিন্দু, সেটা বলেছে পি, ওকে। এবারে দুটো স্পর্শক, তার মানে কি এইভাবে যাবে, এই বিন্দু থেকে দুটো, এই একটা স্পর্শক আর তাহলে এই একটা স্পর্শক, হলো। এবারে যদি ব্যাসার্ধ 5 বলেছে, তাহলে আমি যদি এইটা যদি যোগ করে দিই আর এদিকেও যদি এইটাকে যোগ করে দিই, ওকে, তাহলে এইটাও 5 এইটাও 5। আচ্ছা, তা এই দূরত্বটা দিয়েছে, তাহলে এখান থেকে এই কেন্দ্রবিন্দু থেকে এত দূরে এটা কত 13,
তাহলে দেখো আমরা কি দেখছি তাহলে ছবিটা থেকে, আচ্ছা এটা তাহলে ও, আচ্ছা এটা ধরো কিউ, এটা হচ্ছে আর। প্রশ্ন বলে দিয়েছে যে দুটো স্পর্শক হবে কিউপি আর আরপি, দেখো মিলে গেছে। এবারে দেখো আমরা কি করব, আচ্ছা ওপি তো ও আর পি হচ্ছে যুক্ত করলাম, তাহলে এটা আমি লিখছি ওপি যুক্ত করলাম, লিখলাম। আচ্ছা যেহেতু ও কিউ, এই যে ও কিউ লম্ব, লম্ব হচ্ছে কিউপি, কিউপি এটা আমরা শিখেছি আগে, হলো যে কেন্দ্রগামী যে সরলরেখাটাই মানে স্পর্শকে যায় সেটা কিন্তু লম্ব হয়, ক্লিয়ার। এটা তো এই স্পর্শকে লেগেছে, এটা কিন্তু হচ্ছে লম্ব হবে, এটাও লম্ব এটাও লম্ব, এটা শিখেছি। তাই হচ্ছে আমরা কী লিখতে পারি, অতএব ও কিউপি, ও কিউপি 90 ডিগ্রি। এই বিষয়টা যদি তুমি জানো তাহলে তোমার আর আটকাবে না। এবার তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হলো এইটা, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে পারি তার সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে দুটো ত্রিভুজ মানে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। চতুর্ভুজ মানে এইটা, এই একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, ওকে। এটা আর একটু এদিকে হতো, ওকে, এই রকম ছবিটা হলে আরও ভালো লাগতো, ওকে। তাহলে চলো এবার আমরা কি লিখতে পারি, যে অতএব সমকোণী ত্রিভুজ কোনটা, তাহলে ও, তোমার তাহলে এটা হচ্ছে ও, এটাকে আমি ইয়ে করে দিচ্ছি, ও কিউ পি, ও কিউ পি থেকে তাহলে কি লিখতে পারি, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাও তুমি করতে পারো। তাহলে ও পি স্কোয়ার প্লাস, সরি ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার প্লাস কিউ পি স্কোয়ার, কিউ পি স্কোয়ার সমান ও পি স্কোয়ার, ওকে। তাহলে ও কিউটা কত, 5 স্কোয়ার, ও কিউ 5 প্লাস কিউ পি, এটা আমরা জানি না, সমান, আর ও পিটা 13 জানি, ওকে। তাহলে কিউ পি স্কোয়ার সমান কী লিখব, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 স্কোয়ার কত 169 মাইনাস 25 সমান কত হবে 144, ওকে। তাহলে কিউপি স্কোয়ার সমান 144, তাহলে কিউপি সমান কত হবে √144 সমান তাহলে 12, তাহলে কিউপি হবে 12, ওকে। এবারে আমরা তাহলে কিউপিটা 12 আমরা জেনে গেলাম। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল বার করব, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ পি কিউও, তাই তো, পি কিউও এর ক্ষেত্রফল তাহলে হাফ, এটা তো নিশ্চয়ই জানো অতিভুজ, তাই তো। এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে হয় এটা লম্ব বা এটা লম্ব, যে কোনো একটা লম্ব ধরতে পারো, এটা লম্ব হলে এটা ভূমি, আর এটা লম্ব হলে এটা ভূমি, এটা তো অতিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি যদি এটা ধরো 12 যদি ধরতে পারো, কিন্তু এটা তো লম্ব, লম্ব মানে এটাই উচ্চতা 5, তাহলে 2 6 12, তাহলে সমান কত হবে 30, ওকে, 30 বর্গ সেমি, ওকে। তাহলে আমরা চতুর্ভুজটা, এই যে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলটা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করে দেবো, কেন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো মিলে তো পুরো চতুর্ভুজটা। তাহলে অতএব পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, তাহলে কী লিখব 30 যুক্ত 30 সমান 60 বর্গ
সেমি। ওকে, আশা করি ক্লিয়ার। তারপরের প্রশ্নে যাচ্ছি, বুঝতে না পারলে একটু বারবার দেখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই যে এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো এবি ইস টু এডি ইস টু এবি সমান এই ইস টু এসি থ্যালাসের উপপাদ্য ব্যবহার করে। তাহলে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল। তাহলে আমি দেখো একটা ত্রিভুজ এবিসি আঁকলাম, এ বিসি বলছে বিসি এর সমান্তরাল, মানে এরকম হবে, বিসি এর সমান্তরাল এবিকে ডি বিন্দুতে আর এসিকে ই বিন্দুতে। তাহলে এটা ডি আর এটা হচ্ছে ই। ওকে, ছেদ করেছে, এবারে প্রমাণ করতে বলছে। ওকে, থ্যালাসের উপপাদ্য ব্যবহার করে। ওকে, আচ্ছা, যেহেতু দেখো, যেহেতু বলেছে কি ডি, ডি সমান্তরাল বিসি, বিসি, তাহলে অত থ্যালাসের উপপাদ্য থেকে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, এই যে এইটা বাই এইটা হলো এডি বাই ডিবি, এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে শিখেছি, সমান এই বাই ইসি, এই বাই ইসি। ওকে, এবার আমরা ব্যস্ত প্রক্রিয়া করে পাই ব্যস্ত প্রক্রিয়া করে পাই, ব্যস্ত মানে উল্টে দেব, তাহলে কি লিখব, ডিবি বাই এডি, ডিবি বাই এডি সমান, এটাকে উল্টে দাও, ইসি বাই এ ই। ওকে, এবার উভয় পক্ষে এক যোগ করে দাও, তাহলে কি লিখব, ডিবি বাই এডি প্লাস 1 সমান ইসি বাই এই প্লাস 1, যোগ করো এডি ডিবি প্লাস এডি এই ইসি প্লাস এ ই। দেখো ডিবি প্লাস এডি এসছে, দেখো ডিবি প্লাস এডি, তাহলে পুরোটা কত হলো এ বি, তাহলে এটার জায়গায় আমরা এ বি লিখব, নিচে এডি ছিল লিখলাম, এটা বলছে ইসি প্লাস এই, তাহলে ইসি আর এই, তাহলে এইটা আর এইটা যোগ করলে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা যোগ করলে পুরোটা কত এসি, তাহলে এসি লিখব। এবার দেখো, এটাকে আবার ব্যস্ত প্রক্রিয়া করলে কিন্তু আমাদের প্রমাণটা এসে যাবে। হলো, এটাকে আবার ব্যস্ত প্রক্রিয়া করে পাই, দেখো ব্যস্ত প্রক্রিয়া করলে আবার উল্টে দাও, এ ডি বাই এ বি সমান এই বাই এসি, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে অতএব এডি ইস টু এ বি সমান এ ইস টু এসি প্রমাণিত। ওকে, খুবই সহজ, কয়েকবার করবে, আশা করি হয়ে যাবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান নির্ণয় করো। দেখো, এটা আমি লিখে নিচ্ছি। আচ্ছা, একে আমি এ কিউ তৈরি করছি। দেখো, তাহলে সাইন স্কোয়ার থিটার হোল কিউ এভাবে লিখতে পারি, দেখো 3 দিয়ে 6 মিলে যাচ্ছে। একেও তাহলে একইভাবে লিখব, কস স্কোয়ার থিটার হোল কিউ প্লাস এটা যাই আছে তাই লিখব, দেখো 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখানে ইন্টু 1 আছে তো। আচ্ছা, 1-এর জায়গায় আমি লিখতে পারি কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কেন বলো দেখি, এইটার মান কিন্তু 1, তাহলে এখানে ইন্টু 1 আছে, আমিও ইন্টু এইটা হচ্ছে বসিয়ে দিয়েছি, দেওয়ার ফলে কী হলো, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, সরি এ প্লাস বি হোল কিউ এর সূত্র।
এ প্লাস বি হোল কিউবের সূত্র। ক্লিয়ার? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। শুধু এই জায়গাটা তোমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এইটার মানও 1 হয়, তাহলে 1 কিউ সমান হচ্ছে 1 উত্তর। তারপরের প্রশ্নে যাচ্ছি, এটাই অ্যান্সার। দেখো তার পরের প্রশ্নে যে আই এক্সের দাগে বলছে সেক 5a সমান কোসেক এ প্লাস 36 ডিগ্রি, বলছে ট্যান 5a এর মান কত। দেখো আমি এটা প্রশ্নটা তুলে নিয়েছি। এবারে দেখো আমি তাহলে এটাকে কি করতে পারি, ধরো এটা সেক 5a রেখে এটাকে কি আমি লিখতে পারি যে সেক নাইনটি ডিগ্রি মাইনাস এটা পুরোটা থিটা হলো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি দেখো কোসেক থিটা হয়, হলো এটা পুরোক্ষণের সূত্র অনুযায়ী। আর সেক সেক বিদায় হলো, তাহলে এখানে কী হবে 5a সমান এইটা থাকবে 90 ডিগ্রি মাইনাস এ প্লাস 36 ডিগ্রি। ওকে, তাহলে 5a সমান 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস 36 ডিগ্রি। ওকে, তাহলে 5a এটা এদিকে আসবে, তাহলে প্লাস এ, তাহলে 90 থেকে 36 বিয়োগ করলে কত হবে 54 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত হবে 6a সমান 54 ডিগ্রি। তাহলে এ সমান কত 54 ডিগ্রি বাই 6 9, তাহলে হচ্ছে 9 ডিগ্রি। এবার কি বার করতে বলছে ট্যান, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, ট্যান 5a সরি ট্যান নয় ট্যান 5a এর মান বার করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি ট্যান 5 ইন্টু এর মান কত 9, তাহলে সমান কী হবে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 এর মান কত 1। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো এই যে 1 সেমি পুরু ও 10 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট 42 সেমি লম্বা একটি দুমুখ খোলা লোহার পাইপে কত পরিমাণ লোহা আছে, এই যে কত পরিমাণ লোহা আছে, কত পরিমাণ জল আছে, এরকম বোঝালে আয়তন বার করতে হয়। হলো, তাহলে দুমুখ খোলা লোহার পাইপের আয়তনের সূত্রটা কি, দুমুখ খোলা, দেখো তোমরা দুমুখ খোলা লোহার পাইপের আয়তনের সূত্রটা মনে রাখবে। দেখো পাই এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, হলো ঘন সেমি। ওকে, আচ্ছা এবারে তোমরা এই যে আর ছোটটা কেমন বার করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। দেখো এরকম একটা ধরো দুমুখ খোলা লোহার পাইপ, এটা একটু ছবিটা একটু হয়ে গেল, কিচ্ছু করার নেই। আচ্ছা ছবিটা আমি একটু সংশোধন করে দিচ্ছি, ছোট হয়ে গেছে। দেখো আমি ছবিটা একটু বড় করে নিয়েছি। তাহলে এইটা যদি এটা যদি আমি কেন্দ্র ধরি, তাহলে এইটা দেখো পুরোটা বহির্ব্যাসার্ধ, এইটার নাম দিলাম ও এ, হলো। তাহলে আমি লিখছি বহির্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধটাকে বড় আর ধরতে হয়, বহির্ব্যাসার্ধটা কত 10 সেমি, হলো এটা হচ্ছে ও এ, হলো এখানে ও এ লিখলে ভালো হতো, যাই হোক। তারপরে দেখো পুরু বলছে এইটা হলো এই অংশটা হচ্ছে পুরু, তাহলে এখান থেকে এত দূর বড় আর, তাহলে আমার অন্তর্ব্যাসার্ধ লাগবে, এই যে ছোট আর মানে অন্তর্ব্যাসার্ধ। তাহলে আমি পুরোটা থেকে যদি এই অংশটা যদি
এটা পুরোটা যদি বাদ দিয়ে দিই, পুরোটা কত বলেছে? পুরোটা বলছে 1 সেমি। তাহলে অন্তর ব্যাসার্ধটা কত হবে? তাহলে অন্তর ব্যাসার্ধটা হবে, আমি এখানে যদি মানে এই পুরোটা থেকে, মানে এই 10 থেকে অন্তর ব্যাসার্ধ ছোট, আর 10 থেকে তাহলে 1 বাদ দেবো, তাই তো? তাহলে 9 সেমি। এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা দেখে নাও। এখান থেকে এত দূর বহির্ব্যাসার্ধ আর এই যে অংশটা যে কালো করে দিলাম, এটা হচ্ছে পুরো, এইটা কত বলছে? 1। তাহলে এই পুরোটা থেকে যদি এই অংশটা বাদ দিই, তাহলে এই অন্তর ব্যাসার্ধটা পাবো। হ্যাঁ, এখান থেকে এত দূর পাবো, তাই তো? তার পুরোটা 10 থেকে 1 বাদ দিয়েছি, তাহলে অন্তর ব্যাসার্ধ পেয়ে গেছি 9। এবার অঙ্কটা বসিয়ে দাও। তাহলে বড় আরটা কত? 10 স্কোয়ার মাইনাস ছোটো আর কত? 9 স্কোয়ার ঘন সেমি। ওকে, আচ্ছা এই পাইয়ের মানটা তো বসিয়ে দিতে পারি। পাইয়ের মান কত? 22/7। আচ্ছা, আর যেটা প্রশ্নে দিয়েছে উচ্চতা, সম্ভবত প্রশ্নে, হ্যাঁ উচ্চতা দিয়ে দিয়েছে 42। এটা কত হবে? 100 বিয়োগ 81 ঘন সেমি। তাহলে 7 6 42। তাহলে 22 গুণিতক 6 গুণিতক, আচ্ছা এটা তাহলে বিয়োগ করলে কত হবে? 19। ওকে, এটা তাহলে এত ঘন সেমি হলো। তাহলে এটাকে তাহলে গুণ করলে 2508 ঘন সেমি হবে। ওকে, ভিডিওটা বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে হলে বলছে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ আর আর হলে এইটার মান দেখাতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখব, যখন শঙ্কুর ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ, তখন আয়তন কত? পাই, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হলো। আর পার্শ্বতলের ক্ষেত্রফল 2 নম্বরে বলে একটু লিখছি। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, একটু ভুল লিখলাম। শঙ্কুর এটাই হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ওকে, তাহলে অত শর্তানুযায়ী কী বলছে? এইটা আর এইটা সমান হবে, এইটা আর এইটা সমান হবে। তাহলে লিখি শর্তানুযায়ী। দেখো, তাহলে শর্তানুযায়ী লিখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। দেখো পাই পাই কাটা গেল, এই পাই কাটা গেল, আর কাটা গেল, এখানে একটা আর আছে। আচ্ছা, এবার তাহলে কি পড়ে আছে? আর h/3 ওকে সমান এল। এল এর মানটা কত? আচ্ছা, আমরা যদি একটা শঙ্কু যদি এঁকে নিই, এইরকম একটা শঙ্কু, দেখো এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে এল, এটা হচ্ছে আর হলো। তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে কি লিখবো? এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে দিই। দেখো উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি লিখব? আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান এল স্কোয়ার। এল স্কোয়ারের মানটা জানি। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান এই এল স্কোয়ারের মানটা লিখছি। দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে,
আচ্ছা, এই অংশটা কিন্তু প্রমাণে আছে, তাই না? তাহলে এইটাকে যদি এদিকে আনি ভাগ হবে, তাহলে আমরা কি লিখব 1/9 ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবারে এইটা নিচেও এইটা নিচেও এইটা লিখতে পারি তো। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর স্কোয়ার কাটলো, এইচ স্কোয়ার কাটলো, তাহলে কী দাঁড়ালো 1/9 ইকুয়াল টু 1/9 ইকুয়াল টু কী দাঁড়ালো 1 আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ার। প্রমাণিত। ওকে, দেখো একদম শেষ প্রশ্ন, 10 সদস্য বিশিষ্ট একটি রাশিতত্ত্বের যৌগিক গড় এত দিয়েছে, তাহলে 10 সদস্যের রাশিতত্ত্বের সমষ্টি কত হবে? গড় থাকলে সমষ্টি বার করতে হলে গুণ করতে হয়, তাহলে 30 × 10 = 300 হবে। এবারে বলছে না পর্যবেক্ষণের সময় দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, তাই না? তাহলে কিন্তু যাদের সঠিক মান 20 এবং 41। আচ্ছা, ভুলবশত মানে এটাকে ভাবতে পারো যে এইটাকে ভুলবশত ধরা হয়েছে, তাহলে এটা যোগ করলে এটা তাহলে অতিরিক্ত হচ্ছে ধরা হয়েছে, আর ধরার কথা ছিল কোনটা? এইটা 20 আর 41, তাহলে 20 আর 21, তাহলে একে যোগ করলে কত হবে 41। তাহলে সঠিক সমষ্টি কত হবে? তাহলে 300 থেকে নিশ্চয়ই যেটা ভুল ধরা হয়েছিল সেটা বিয়োগ করব, আর যেটা ধরার কথা ছিল সেটা যোগ করব, তাই না? এবারে সঠিক গড়, তারপরে 10 জন যেহেতু 10 দিয়ে ভাগ করে দেবো। আমি মুখে বললাম, তবু একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি লিখছি যে 10 জন সদস্যের রাশিতত্ত্বের সমষ্টি কত হবে? দেখো গড় দেওয়া আছে 30, গড় দেওয়া থাকলে সমষ্টি বার করতে হলে গুণ করতে হয়। তাহলে 10 জন সদস্যের রাশিতত্ত্বের সমষ্টি কত হবে? তাহলে 10 × 30, তাহলে 300। ওকে, এবারে দেখো 15 + 17, এটা কত 32, এটা কি অতিরিক্ত, তাই তো? এটা ভুলবশত তো ধরা হয়েছে, তাহলে অতিরিক্ত ধরেছি তাহলে এটা। হ্যাঁ, তাহলে ধরার কথা তাহলে কত? ধরার কথা হচ্ছে 20 + 21 = 41, এইটা কি ধরার কথা, তাই তো? তাহলে অতএব তাহলে সঠিক সমষ্টিটা কত হবে? সঠিক সমষ্টিটা কত হবে বলো দেখি। তাহলে 300 বিয়োগ, এটা তো অতিরিক্ত ধরেছি, আর এইটা ধরার কথা, তাহলে এটা যোগ করব, সরি এটা কিন্তু 41, ক্লিয়ার? তাহলে এটা হবে 309। তাহলে অতএব সঠিক গড়টি কত? সঠিক গড় কত? তাহলে 309কে মোট তো 10 জন, যত জন থাকে তত দিয়ে ভাগ করতে হয়, তাহলে 30.9। এটাই উত্তর হলো, সঠিক যৌগিক গড় হচ্ছে এটাই। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা লিখতে পারো যে সঠিক যৌগিক গড় হচ্ছে 30.9। এই পর্যন্ত। তাহলে তোমাদের আবারও বলছি, তোমরা খাতা এভাবে সুন্দর করে ফেয়ার খাতা তৈরি করবে, তাতে কিন্তু ভালো করে মাথায় ঢুকবে। তোমরা যেটা না বুঝতে পারবে 2-3 বার একটু রিপিট করে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। 20 থেকে 25টা যদি বেশি করে পারো, সেট যদি ভালো করে করতে পারো এবং বারবার পরীক্ষা দিলে আশা করি একটা বড় নম্বর উঠবে। সঙ্গে টেক্সট বইটাকেও একটু দেখে রেখো। ওকে।